হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম দশম শ্রেণীর রসায়ন অধ্যায় 6-এর 1 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই চ্যাপ্টারটার নাম কি? এই চ্যাপ্টারটার নাম হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। মূলত হচ্ছে রসায়নের এই চ্যাপ্টারটা আপনারা মূলত ম্যাথমেটিক্যাল যে কেমিস্ট্রিটা আছে সেটা আপনারা জানতে পারবেন, যে কিভাবে আমরা রাসায়নিক ম্যাথ গুলো করে থাকি রসায়নে, সেটা সেই সম্পর্কে আপনারা ধারণা লাভ করবেন। তো চলেন আমরা শুরু করি। মূলত এখানে কি বলছে, যে রসায়নে মূলত দুই ধরনের বিশ্লেষণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। একটা হচ্ছে গিয়ে গুণগত বিশ্লেষণ, আর একটা হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ। আমরা মূলত এই যে পরিমাণগত বিশ্লেষণ যেটা আছে সেটা নিয়ে মূলত এই চ্যাপ্টার আলোচনা করব, কারণ এখানে হিসাব নিকাশ আছে। ঠিক আছে? তো কোনো পদার্থকে এবং তার বিভিন্ন ধর্মকে শনাক্ত করার পদ্ধতির নাম হচ্ছে কি? গুণগত বিশ্লেষণ। মূলত এখানে কি নিয়ে কাজ করা হয়? কোন ধর্মটা কেমন, কোন পদার্থটা কেমন, শনাক্ত করার পদ্ধতিগুলো সম্পর্কে আমরা মূলত গুণগত বিশ্লেষণে জেনে থাকি। আর কোন পদার্থের পরিমাণ নির্ণয়ের পদ্ধতির নাম হচ্ছে মূলত পরিমাণগত বিশ্লেষণ। তো পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতিতে বিভিন্ন হিসাব নিকাশের প্রয়োজন হয়। যেহেতু ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, তো হিসাব নিকাশ অবশ্যই দরকার হবে। তো এসব হিসাব নিকাশকে একসাথে আমরা কি বলে ডাকি? রাসায়নিক গণনা বলে ডাকি। আর রাসায়নিক গণনায় কোনো পদার্থের পরিমাণ অনেক সময় কোন এককে প্রকাশ করা হয়? মোল এককে প্রকাশ করা হয়। এই চ্যাপ্টার আপনারা যত একক দেখবেন, ম্যাক্সিমাম দেখবেন সেগুলা মোল এককে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে? তো এই অধ্যায়ে তোমরা মোল কি, মোল নিয়ে হিসাব নিকাশ কিভাবে করা হয়, মোলের হিসাব নিকাশ থেকে কিভাবে ঘনমাত্রা হিসাব করা হয়, এই বিষয়গুলো সম্পর্কে মূলত আমরা জানতে পারবো। ঠিক আছে? তো প্রথম পার্ট যেটা দেওয়া আছে, প্রথমে আমাদের বলতেছে মোল জিনিসটা আসলে কি সেটা আমাদের বোঝা দরকার। যে প্রথম লাইনে দেওয়া আছে, দেখেন, মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপ করার একটা একক। আমরা আমাদের রেগুলার লাইফে যেমন ধরেন এই যে কেজি, গ্রাম, মিলিগ্রাম এগুলো ইউজ করি না? সেম কেমিস্ট্রিতে আমাদের যে পদার্থগুলো আছে সেগুলা মাপঝোঁকের একটা ইউজ করা হয়, সেটাকে বলা হয় মোল। ঠিক আছে? যেমন এখানে উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে যে 12টা অক্সিজেন অণু যদি থাকে সেটাকে আমরা 1 ডজন বলতে পারি, মানে 12টায় 1 ডজন আমরা জানি। আবার 100টায় আমরা বলতে পারি 1 শতক। আবার 1000টায় আমরা বলতে পারি 1000, এভাবে বলতে পারি। ঠিক আছে? তেমনি ঠিক হিসাব নিকাশটা কিভাবে হবে? 6.023 × 10⁻23টা সংখ্যক যদি কখনো কোনো পদার্থ থাকে, সেটাকে আমরা এক মোল বলি। ঠিক আছে? এই যে এগুলোর মতো, যেমন 12টা হইলেই কিন্তু আমরা 1 ডজন বলতে পারবো, আবার 100টা হইলেই 1 শতক বলতে পারবো। ঠিক তেমনি কোনো পদার্থের মধ্যে যদি 6.023 × 10⁻23টা অণু থাকে, তখনই আমরা সেটাকে এক মোল হিসাবে প্রকাশ করতে পারবো। ঠিক আছে? তো এক মোল পরমাণুতে মূলত এই যে 6.023 × 10⁻23 পরমাণুটা থাকতে পারে। আবার এক মোল অণুর কথা বললে এতটা অণু থাকবে। আবার এক মোল আয়নের কথা বললে সেম এই সংখ্যাটা, এই সমান আয়ন থাকবে। ঠিক আছে? এই সংখ্যাটা ফিক্সড। তো অতএব এই যে এই সংখ্যাটা, মানে 6.023 × 10⁻23 সংখ্যাটা পরমাণু, অণু এবং আয়ন ইত্যাদি সকল ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এবং এই একটা সংখ্যাকে, এটা একটা নাম দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। ঠিক আছে? এই সংখ্যাটার একটা নাম আছে যেটাকে আমরা বলতেছি অ্যাভোগাড্রোর সংখ্যা। তো কোন পদার্থের, এখানে একটা সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে মোলের, যে মোল কাকে বলে। যে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে, যে একটা পদার্থ নিব, সেই পদার্থের ভিতরে যদি আমি 6.023 × 10⁻23 পরমাণু পাই, অথবা সেটা অণু পাইতে পারি অথবা আয়ন পাইতে পারি, যেটার জন্য যেটা আর কি। তো এত সংখ্যক যদি পরমাণু অথবা অণু অথবা আয়ন পাই, সেই পরিমাণটুকুকে আমরা বলবো কি ওই পদার্থের জন্য এক মোল। ঠিক আছে? যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যে 12 গ্রাম কার্বন এর মধ্যে আমরা জানি কার্বনের ভর সংখ্যা কত বা ভর কত, 12। তাহলে কার্বনের টোটাল কতটুকু, কয়টা থাকতে পারে, কত গ্রাম থাকতে পারে? 12 গ্রাম থাকতে পারে। তো এর মধ্যে আসলে কতটুকু পরমাণু আছে? 6.023 × 10⁻23টা কার্বন পরমাণু আছে। তার মানে কি, যে একটা পরমাণুর বা মৌলের যতটুকু গ্রাম একক থাকে, তার ভর যতটুকু গ্রাম এককে থাকে, সেই পুরা মানটাকে আমরা কিন্তু এই 6.023 × 10⁻23 দ্বারা রিপ্লেস করতে পারি। ঠিক আছে? যেমন আমরা সামনে দেখলে আরো জিনিসটা ক্লিয়ার হয় আপনাদের। দেখেন যে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর, এই যে আমি যেটা বললাম, যে পারমাণবিক ভর অথবা অণুর ক্ষেত্রে আণবিক ভরকে আমি যদি গ্রাম এককে প্রকাশ করি, যেই পরিমাণটা পাবো সেটাও কিন্তু ওই পদার্থের কি হয়ে যায়? এক মোল হয়ে যায়। যে আমি যে একটু আগে বললাম যে একটা কার্বনের ভর আমরা জানি মুখস্থ, যে 12 গ্রাম থাকে, তার মানে সেটাকে আমরা এক মোল কার্বন পরমাণু বলতে পারবো। আবার পানির ক্ষেত্রে আপনি যদি হিসাব করেন, দেখেন, পানির ক্ষেত্রে আমরা হিসাব করবো, এখানে হাইড্রোজেন কয়টা? দুইটা। তাহলে একটা হাইড্রোজেনের ভর কত? এক। তাহলে 1 × 2 প্লাস, আমরা যেভাবে আণবিক ভর বের করতাম শিখছি আমরা আগের চ্যাপ্টারে, অক্সিজেনের কত? অক্সিজেন হচ্ছে 16। তাহলে 16 + 2 কত হয়? 18। এই যে 18 যে গ্রামটা, এটা হচ্ছে কি এক অণু পানির গ্রাম এককে ভর না? তাহলে এই গ্রাম এককে ভরটাকেই আমরা এতটা সংখ্যক অণু বলতে পারি, অথবা এতটা সংখ্যক অণু মানেই হচ্ছে কি, কয় মোল? এক মোল পানি। ঠিক আছে? এই যে, ঠিক আছে, রিপ্লেস করে দিচ্ছে এতটা অণু। যদি সংখ্যায় প্রকাশ করতে বলে, টি বললে, তাহলে হচ্ছে এই সংখ্যাটা আমরা ইউজ করব। আর যদি মোল বলে, এই সংখ্যাটার মানেই হচ্ছে কি, কয় মোল? এক মোল। ঠিক আছে?
তো অণুর আণবিক ভর বের করার পদ্ধতি, এই যে আমি যেখানে আণবিক ভর বের করছি এটা কিন্তু অলরেডি আপনারা শিখছেন, তারপরে এখানে ওরা আবার বলতেছে যে কিভাবে আমরা আণবিক ভরটা বের করছি। যেমন Cl2 ক্লোরিন অণুতে কয়টা ক্লোরিন পরমাণু আছে? দুইটা আছে। আর একটা ক্লোরিনের ভর আমরা কত জানি? 35.5। আপনাদের কিন্তু পর্যায় সারণীর 1 থেকে 30 পর্যন্ত মৌলের ভর সংখ্যাগুলো আপনাদের মানে পারমাণবিক ভরগুলো মুখস্থ করতে হবে এই চ্যাপ্টারটা ভালো মতো পারার জন্য। আপনাদের কিন্তু এই ভরগুলো দেওয়া থাকবে না। সো 30 নম্বর মৌল পর্যন্ত আমি সবাইকে বলি, জিঙ্ক পর্যন্ত আপনারা মুখস্থ করে ফেলবেন, তাহলে এই চ্যাপ্টারের আণবিক ভর বের করতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? তো একটা যদি 35.5 হয় ক্লোরিনের, তাহলে দুইটা কত হবে? 2 দিয়ে গুণ করে দিব, যেটা হবে কত? 71। আর এই 71 হচ্ছে কি তার 1 মোল। তার মানে কি এখানে টোটাল 71 গ্রাম আছে না, তার আণবিক ভর বের করছি। এই আণবিক ভরটাকে আমরা যদি গ্রাম এককে প্রকাশ করি সেটা কয় মোল হয়ে যায়? 1 মোল হয়ে যায়। তাহলে এই যে 71 গ্রাম ক্লোরিন পরমাণু মানেই ক্লোরিন অণু মানেই 1 মোল ক্লোরিন অণু। ঠিক আছে? আবার সেম ভাবে আমরা যদি সোডিয়াম ক্লোরাইড অণুতে দেখি, যেখানে সোডিয়াম আছে একটা আর ক্লোরিন আছে একটা, একটা সোডিয়াম কত ভর? 23, আর ক্লোরিন হচ্ছে 35.5। দুইটাকে আমরা যোগ করে দিব, এই যে দেখেন, এই 23 আর 35.5-কে যোগ করে দিছি। 58.5 হচ্ছে কি তার আণবিক ভর। দ্যাট মিনস এটা হচ্ছে কি 1 মোল সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে? এই যে 1 মোল সোডিয়াম ক্লোরাইড। আবার সেম ভাবে দেখেন কপার সালফেট, এখানে দেখেন কি দেওয়া আছে, যে কপার সালফেট সাথে 5 অণু পানি দেওয়া আছে, একটা আণবিক সংকেত দেওয়া আছে। এই সংকেতের মধ্যে আমরা দেখতেছি যে কপার একটা আছে, সালফার একটা আছে, অক্সিজেন 9টা আছে। কিভাবে অক্সিজেন 9টা স্যার? দেখেন তো এখানে অক্সিজেন কয়টা আছে? 4টা না? এই যে ও অক্সিজেনের নিচে 4 আছে, ভালো কথা। আবার এই যে 5 আছে অক্সিজেনের সাথে গুণ আকারে, তার মানে কি 5টা অক্সিজেন আছে এখানে। তাহলে 5টা আর 4টা টোটাল কয়টা হলো? 9টা। আবার হাইড্রোজেন আছে, ওরা বলতেছে 10টা। কিভাবে 10টা স্যার? যে এখানে 5 আছে, 5-এর সাথে আপনি হাইড্রোজেন এখানে 2, তাহলে 5 দুগুণে কত হয়? 10। টোটাল হচ্ছে 10টা হাইড্রোজেন আছে। তো এখন আমি প্রত্যেকটার ভর দিয়ে জাস্ট তার যোগ করে দিব, অ্যান্সারটা আমরা বের হয়ে যাবে। ঠিক আছে? এই যে কপারের হচ্ছে আপনার 63.5, সালফারের 32, অক্সিজেনের 16, আর হাইড্রোজেনের হচ্ছে 1। এবং কে কয়টা করে আছে সেটা দিয়ে জাস্ট গুণ করে সবগুলো যোগ করে দিছে, তাইলে আমরা কি পেয়ে গেছি? আণবিক ভর পেয়ে গেছি। আচ্ছা, এখানে কয়েকটা অঙ্ক দেওয়া আছে, একদম ইজি অঙ্ক। আপনারা দেখেন যে প্রথম সমস্যাটা আমাদের দেওয়া হচ্ছে যে একটা হাইড্রোজেন অণুর ভর কত? একটা হাইড্রোজেন অণু। ঠিক আছে? তা আমরা জানি 1 মোল হাইড্রোজেন মানে 1 মোল পানিতে, এটা হচ্ছে পানির অণুর ভর কত? 1 মোল। তো একটা পানির অণুর ভর কত? তো আমরা জানি 1 মোল পানিতে কত গ্রাম থাকে? পানি 18 গ্রাম থাকে। ওই যে তার আণবিক ভর দিয়ে বের করছি আমি। বের করার পরে 18 গ্রাম মানেই কতটা অণু? 6.023, এতটা পানির অণু। ঠিক আছে? এখন আমরা একটু ঘুরায় লিখতে পারি যে এতটা পানির অণুর ভর কত গ্রাম পাইছি আমরা? 18 গ্রাম পাইছি। তাহলে আমাদের চাইছে কয়টা? একটার জন্য। তাহলে একের জন্য কত? জাস্ট আমি 18কে এই সংখ্যা দ্বারা ভাগ করে দিলে কিন্তু অ্যান্সারটা বের হয়ে গেল। ঠিক আছে? যেহেতু আমাদের টি তে প্রকাশ করতে বলছে, এই জন্য আমরা গ্রাম থেকে টি তে নিয়ে গেছি। ঠিক আছে? অণুতে নিয়ে গেছি, সংখ্যাতে নিয়ে গেছি। নাহলে কিন্তু আমরা সংখ্যাতে নিতাম না। যেভাবে প্রশ্নে বলা থাকে আপনারা সেভাবেই কনভার্ট করে নেবেন। 2 নম্বর সমস্যা যদি আপনারা দেখেন, যে 1 গ্রাম, এবার হচ্ছে গ্রাম এককে নিয়ে যেতে বলছে, যে 1 গ্রাম এটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অণু মানে সালফিউরিক অ্যাসিডের অণু আছে? তার মানে কি আমাদের সংখ্যা চাইছে না, কতগুলো মানে কি কয়টি সংখ্যাতে চাইছে। তাহলে আমরা জানি 1 মোল সালফিউরিক অ্যাসিড কয় গ্রাম হয়? 98 গ্রাম। কিভাবে 98 গ্রাম স্যার? হাইড্রোজেনের 1 গুণ 2, সালফারের 32 যোগ করবেন, 16 × 4 যোগ করবেন, তাহলে কিন্তু 98 গ্রামটা বের হয়েছে। আর এই 98 গ্রাম মানে কয়টা অণু? 6.023 × 10⁻23 অণু। তার মানে আমরা দেখতেছি যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড আমি কয়টা অণু পাই? এত সংখ্যক অণু পাই। আর আমাদের বলছে কত? 1 গ্রামে। তাহলে 1 গ্রামে কত ভাগ করে দিলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। ঠিক আছে? 3 নম্বর সমস্যা যদি আমরা দেখি, যে 5 গ্রাম পানি এ কত মোল, এবার আমাদের চাইছে কি মোলে চাইছে, পানি বিদ্যমান। তাহলে আমরা জানি 1 মোল পানি কয় গ্রামে হয়? 18 গ্রামে হয় আণবিক ভর বের করে। তাহলে 18 গ্রাম পানি হয় কত মোলে? 1 মোলে। যেহেতু আমাদের মোলটাকে চাইছে, তাহলে আমি মোলটাকে ডান পাশে রাখবো, যেটা চাই সেটা সবসময় ঐকিক নিয়মে ডানে রাখতে হয়। তাহলে 18 গ্রাম পানি থেকে আমরা পাবো কয় মোল পানি? 1 মোল পানি। তাহলে একের জন্য কত, আর আমাদের বলছে কয় গ্রাম? 5 গ্রামের জন্য কত? জাস্ট ঐকিক নিয়ম করে দিবেন, অ্যান্সারটা বের হয়ে যাবে। ঠিক আছে? একদম ইজি ম্যাথ গুলা। এই চ্যাপ্টারের ম্যাথগুলো কিন্তু একদমই ইজি। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে করেন বাসায়, তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু অত একটা কঠিন মনে হবে না আপনাদের কাছে। এরপর যদি আসে আমাদের টপিক, সেটা হচ্ছে যে গ্যাসের মোলার আয়তন। ঠিক আছে? এইটা শুধুমাত্র আমরা গ্যাস নিয়ে কথাবার্তা বলবো, যে 1 মোল গ্যাসীয় পদার্থ যেই জায়গাটা দখল করে, মানে পদার্থ যে আয়তন দখল করে, তাকে মূলত গ্যাসের মোলার আয়তন বলা হয়। যেমন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডল চাপকে একত্রে আমরা প্রমাণ তাপমাত্রা ও চাপ, বা আদর্শ তাপমাত্রা ও চাপ, বা সংক্ষেপে আদর্শ বা প্রমাণ অবস্থা বলা হয়। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এরকম মানে কোশ্চেন আপনাদের বলা থাকবে যে আদর্শ তাপমাত্রা ও চাপে অথবা প্রমাণ অবস্থায়। যখনই প্রমাণ অবস্থায় বলবে তখনই মনে রাখবেন যে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন ফিক্সড। 1 মোল গ্যাস যদি হয়, 1 মোল গ্যাসের আয়তন হবে 22.0
4 লিটার, এটা আমাদের ম্যাথে লাগবে, খুব খুব বেশি ইম্পর্টেন্ট এই লাইনটা, আমাদের এটা লাগবেই। ঠিক আছে। তো এখন আমরা এই মোলের গ্যাসের আয়তনটা অনেকভাবে বের করতে পারি, অনেক সূত্র দিয়ে। এখানে মূলত 3টা সূত্রের কথা বলা হয়েছে। ঠিক আছে, এই 3টা সূত্র আমরা একটু দেখি যে এই 3টা সূত্রে কি বলা হয়েছে। যে আমরা দেখতেছি এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, এন ইকুয়াল টু ভি বাই 22.4, এন ইকুয়াল টু বড় হাতের এন বাই 6.023, মানে অ্যাভোগাড্রো সংখ্যা। তো এখন কোনটা আসলে কি? এন কি? এন হচ্ছে আমাদের মোল সংখ্যা, কত মোল। প্রশ্ন যদি কত মোলের কথা বলা থাকে তাহলে আপনি বুঝে নেবেন এন দেওয়া আছে। ডাব্লিউ কি? ডাব্লিউ হচ্ছে গ্রাম এককে ভর, কোনো কিছুর গ্রাম এককে কোনো ভর দেওয়া থাকলে সেটা বুঝে নেবেন ডাব্লিউ দেওয়া আছে। লিটারে যদি কোনো কিছু দেওয়া থাকে সেটা হচ্ছে তার আয়তন। এবং অণুর সংখ্যা যদি দেওয়া থাকে, মানে এতটা অণু, 2টা অণু, 3টা অণু, 4টা অণু, এরকম যদি দেওয়া থাকে, তখন বুঝে নেবেন যে আমাদের বড় হাতের এন দেওয়া আছে। আর আণবিক ভরকে প্রকাশ করা হয় কি দিয়ে? এম। আণবিক ভর আমরা কিভাবে বের করি? একটা যৌগকে, ওই যে আমরা একটু আগে যে যোগ বিয়োগ করলাম, এই যে এখানে যে যোগ বিয়োগ করলাম, এই যে 18 গ্রাম কিভাবে পাইছি, এই যে আমরা যোগ বিয়োগ করে পাইছি না, মানে যোগ করে মূলত পাইছি, যে যোগ করে যে আণবিক ভরটা আমরা বের করি, এই যে এখানে যে আণবিক ভরটা বের করছি সেটা হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের এম। ঠিক আছে, এই 3টা সূত্র আপনারা খুব ভালো মতো মনে রাখবেন, যেটা যে প্রশ্নে দেওয়া থাকবে সেই অনুসারে আপনারা এই 3টার যে কোনোটা ইউজ করবেন। এখন আরেকটা আমি বলে দিই, মাঝে মাঝে কিন্তু 2টা সূত্রের কম্বিনেশনও ইউজ করা লাগতে পারে। দেখেন তো, এটাও এন এর সূত্র, এটাও এন এর সূত্র, তাহলে আমি যদি এটা কি লিখতে পারি, 2টা থেকে কম্বিনেশন থেকে ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু ভি বাই 22.4, এটা কি লিখা যায়? কেন লিখা যায় না দেখেন তো? অবশ্যই লেখা যায়। যে আমরা এটাও মানে কি, এটা মানেও এন, আবার এইটা মানেও কি এন, তাহলে এটাও যদি এন হয়, এটাও যদি এন হয়, তাহলে এই দুটাকে আমরা ইকুয়াল লিখতে পারি। আবার এই 3টাকে আমরা সমান সমান লিখতে পারি। আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা এইভাবে অঙ্কগুলা, মানে কোন সূত্র লাগবে সেটা আমি বের করে নিব। ঠিক আছে, কোন কোন সময় 2টা সূত্র একসাথে লাগতে পারে, কোন কোন সিঙ্গেল সূত্রতে আপনার অ্যান্সারটা বের হয়ে যাবে। এটা নির্ভর করবে কিসের উপর? আপনার কি কি দেওয়া আছে সেটার উপর। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এই সূত্রগুলো দিয়ে কয়েকটা অঙ্ক দেখবো, চলেন আমরা কয়েকটা অঙ্ক দেখে নিই। আচ্ছা, আমরা যদি কয়েকটা ম্যাথ দেখি, যে এখানে বলছে কি যে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কয়টা অণু থাকে। তাহলে আদর্শ তাপমাত্রা ও চাপে যেহেতু বলছে, আমরা জানি আদর্শ তাপমাত্রা ও চাপে আমার গ্যাসের আয়তন কত হয়, ভি এর ভ্যালু 22.4 হয়। ঠিক আছে, তো আমরা জানি যে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড থাকে? 44 গ্রাম। কিভাবে স্যার? যে কার্বন হচ্ছে 12, অক্সিজেনের 16 × 2, মানে 16 × 2 = 32, আর 12 কত হয়? 44। ঠিক আছে, করে নিবেন। তো এটা হচ্ছে তার আণবিক ভর। আর এই আণবিক ভর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এত সংখ্যক অণু, অ্যাভোগাড্রো সংখ্যক অণু আমরা বলতে পারি। আর এটা ইকুয়াল টু আবার বলা যায় কি, আদর্শ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার গ্যাসের আয়তনের গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস। ঠিক আছে, তাহলে আমরা গুছাই কিভাবে লিখবো? যে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কয়টা অণু থাকে? যে 22.4 লিটার আয়তন গ্যাসে, কেন আমরা 22.4 ইউজ করছি? কারণ আমাদের আদর্শ তাপমাত্রা চাপে বলছে। তাহলে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণু থাকে কয়টা? 6.023 ইন্টু 10⁻23টা অণু। 1 লিটারের জন্য কত হয়? আমাদের চাইছি কিন্তু 1 লিটার কার্বন ডাই অক্সাইডের জন্য। ঠিক আছে, ঐকিক নিয়ম, নর্মাল ঐকিক নিয়ম। 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কত হয়, জাস্ট আমরা সেটাকে ভাগ করে দিছি। ঠিক আছে, এখন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারে যে স্যার, আমি এটাকে ঐকিক নিয়ম ছাড়া এই 3টা যে সূত্র পড়লাম এটা দিয়ে কি বের করতে পারি কিনা? অবশ্যই আপনারা বের করতে পারেন, তখন আর এত লিখা লিখতে হবে না, শুধুমাত্র এই যে আপনাদের এতটুকু পর্যন্ত আপনারা লিখবেন। এরপরে কি করতে হবে আমি বলে দিতেছি। যেমন দেখেন, আমাদের কি কি দেওয়া আছে আসলে? 1 লিটার, তাই না? এটা আমাদের কি দেওয়া? ভি দেওয়া আছে। তারপরে আমাদের চাইছে কি, কতটা অণু, তার মানে অণু বললে আমাদেরকে এন চাইছে। এখন আমাকে বলেন তো, ভি আর এন কোথায় কোথায় আছে? এখানে ভি আছে, এই সূত্রের মধ্যে ভি আছে, এই সূত্রের মধ্যে এন আছে, তাহলে এই দুটাকে আমাকে কম্বাইন করতে হবে। তাহলে কম্বাইন আমরা কিভাবে করব? যে আমরা লিখবো ভি 22.4 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এই যে ডান পাশের এন বাই 6.023 ইন্টু 10⁻23। এখন কি করবেন? আমাদের ভি এর ভ্যালু কত দেওয়া আছে? 1। এই ভি এর ভ্যালুর জায়গায় এখন বসাবেন কত? 1 বসাবেন। আর এখন এই যে আমাদের দরকার কি, এন এর ভ্যালু দরকার না? এটা ভাগাকার আছে, তাহলে এ পাশে আসলে কি হয়ে যাবে? উপরে গুণ হয়ে যাবে না? এই যে এই 1-এর জায়গায় কিন্তু 6.023 হবে, মানে কাইন্ড অফ এই যে এখানে যে কাজটা করছে না, এটাই কিন্তু মূলত এখানে হবে। তো আপনারা, আপনাদের অপশন দুইটাই আছে, আপনারা চাইলে ঐকিক নিয়মে করতে পারেন অথবা সূত্র দিয়ে করতে পারেন। সূত্র দিয়ে করলে এত লেখালেখির দরকার হয় না, যেটা আপনাদের সুবিধা মনে হয় সেটা দিয়ে করলেই হবে। অ্যান্সার সব ক্ষেত্রেই সমান আসবে। ঠিক আছে, তো আপনাদের একটা বাড়ির কাজ হচ্ছে, এই যে নিজে করো যেটা আছে, এটা আপনারা সলভ করার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্টে আমাকে জানাবেন, নেক্সট ক্লাসে আমি তাহলে করে তারপর ক্লাসটা শুরু করবো। তো এরপরে সমস্যাটা যদি আমরা দেখি, আমরা আগে ফাইন্ড আউট করি আমাদের কি কি দেওয়া আছে। যেমন দেখেন 5 মোল, তাহলে 5 মোল মানে কি? আমাদের কি দেওয়া আছে? এন এর ভ্যালু দেওয়া আছে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তার মানে আমরা এখান থেকে এম এর ভ্যালু, মানে আণবিক ভরটা বের করতে পারবো। গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত, তার মানে আমাদের কি চাইছে?
ভি চাইছে। এখন আমাকে বলেন ভি, এম আর এন কোন সূত্রের মধ্যে আছে? এই যে, যদিও এম এর ভ্যালুটা আমাদের কি দরকার আছে দেখি, আমরা একটু দেখি যে আমাদের চাইছে কি আয়তন চাইছে, তাই না? তার আয়তনের ক্ষেত্রে আমরা জাস্ট এই যে এন ইকুয়াল টু, যে প্রথম সূত্রটা দিলেই হয়ে যাচ্ছে, তাই না? সেকেন্ড সূত্রটা, যে আমরা জানি এন ইকুয়াল টু ভি বাই 22.4, যেহেতু আমাদের ভি এর ভ্যালু দরকার এবং এন এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা জাস্ট কি লিখবো, এন এর জায়গায় 5 বসাই দিলাম। আর এই যে 22.4 ভাগাকার আছে ওই পাশে আসলে কি হয়ে যাবে, 5-এর সাথে এই যে গুণ হয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সারটা বের হবে। তো এইটার ক্ষেত্রে আমাকে এই দুটো সূত্র কম্বাইন করার দরকার হয় না, কারণ আমরা এটা দিয়ে বের করে ফেলতে পারছি, কারণ আমাদের এন এর ভ্যালু দেওয়াই ছিল, আমাদের জাস্ট ভি এর ভ্যালুটা চাইছে। ঠিক আছে? এবং সেখানে হচ্ছে প্রমাণ অবস্থায় বলার কারণে আমরা 22.4 দিয়ে অঙ্কটা করছি সূত্রতে। ঠিক আছে? তো এই যে নিজে করো আরেকটা এখানে অঙ্ক আছে, এটাও আপনারা ট্রাই করবেন, তাহলে হচ্ছে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? তো আরেকটা সমস্যা দেওয়া আছে এখানে লাস্ট, যে বলা হচ্ছে কি প্রমাণ অবস্থায়, তার মানে 22.4 10 গ্রাম হাইড্রোজেন, যেহেতু গ্রাম এককে কোনো কিছু দেওয়া আছে তার মানে বুঝেই নিবে এটা ডাব্লিউ দেওয়া আছে। গ্রাম এককে কিছু দেওয়া থাকা মানে ডাব্লিউ দেওয়া আছে। হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস কিভাবে থাকে বলেন তো? H2 আকারে থাকে, গ্যাস আকারে থাকলে সেটা H2 আকারে। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো, তার আণবিক ভরটা মানে এমটা, বড় হাতের এমটা বের করতে পারবো। আর আমাদের চাইছে কি আয়তন কত, তার মানে কত, ভি চাইছে। ডাব্লিউ, এম আর ভি কোথায় কোথায় আছে দেখেন তো। আমরা জানি যে এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু, মানে হচ্ছে আমরা এই দুটাকে কম্বাইন করতেছি, এই যে এই প্রথমটা আর সেকেন্ডটা। কেন? কারণ আমাদের এম এর ভ্যালুটা দরকার, ডাব্লিউ দেওয়া আছে, ভি দরকার। ঠিক আছে? তো এই দুটাকে সমান সমান আকারে লিখছে দেখেন, এই যে দুটো সূত্রকে কম্বাইন করে এই যে সমান সমান আকারে লিখছি আমরা, যেহেতু দুটাই এন। তারপরে জাস্ট মান বসাই দিছি, যে ডাব্লিউর জায়গায় আমি 10 বসাইছি। এম এর ভ্যালু কত আসছে, যেহেতু হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন একটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1, দুইটা হাইড্রোজেনের 2 হবে, এই জন্য নিচে 2। আর ভি এর ভ্যালু যেহেতু দরকার, এই জন্য আমরা ভি রেখে দিচ্ছি, আর 22.4। তাহলে এই 22.4 ভাগাকার আছে, ওপাশে আসলে 10-এর সাথে গুণ হয়ে যাবে। এই যে আমরা জাস্ট ক্যালকুলেশন করলে 122 লিটার অ্যান্সারটা পেয়ে যাবো। ঠিক আছে? এই অঙ্কগুলো আপনারা কোশ্চেন দেখে দেখে সুন্দর মতো বাসা করে ফেলবেন, তাহলে আপনাদের প্র্যাকটিস হবে। দেখে গেলে কিন্তু এই চ্যাপ্টার অঙ্কগুলো একদমই মনে থাকবে না, তো আপনাদের এই অঙ্কগুলো করতে হবে। ওকে? তো এরপরে যে টপিকটা আছে, আমরা দেখতেছি যে মোল এবং আণবিক সংকেত কি জিনিস, যে মোল এবং আণবিক সংকেতের মধ্যে একটা কানেকশন আছে, যে কোনো পদার্থের আণবিক সংকেত থেকে প্রাপ্ত আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, সেই পরিমাণটাকে ওই পদার্থের এক মোল বলা হয়, তাই না? আমরা এটা অলরেডি দেখে ফেলছি, যে আমরা দেখতেছি যে এই যে আমাদের যে কোনো একটা আণবিক সংকেত দেওয়া থাকলে তার আণবিক ভরটা বের করে আমরা যখন গ্রাম এককে প্রকাশ করি, সেটা কিসে লিখতে পারি আমরা? সেটা এক মোলে লিখতে পারি না? এতক্ষণ তো এই কাজটাই করছি, যে হয় এক মোলে লিখবো অথবা 6.023 × 10⁻23 সংখ্যক অণুতে লিখতে পারবো আমরা। তো এখানে দেখা যাচ্ছে মোলকে গ্রাম আণবিক ভরও লেখা হয়, মানে ডাকা হয়, যে মোলকে নর্মালি গ্রাম আণবিক ভরও বলা হয়, তার একটা ডাকনাম আর কি। তো আণবিক সংকেত থেকে আরো অনেক তথ্য পাওয়া যায়, যেমন পানি। আণবিক সংকেত থেকে যে যে তথ্য পাওয়া যায় তা নিচে উল্লেখ করা হলো, যেটা হচ্ছে এটার নাম হচ্ছে পানি। এটা কয় অণু আছে, যেহেতু এখানে মনে মনে এক আছে, কিছু নাই মানে কি এক, তার মানে এক অণু পানি সংকেত এটা। আর এক অণু মানেই হচ্ছে 1 মোল, মানে 18 গ্রাম পানি আছে এখানে। তারপরে এক অণু হাইড্রোজেন, মানে পানি ও পানির মধ্যে দুইটা হাইড্রোজেন পরমাণু থাকে আর একটা অক্সিজেন পরমাণু থাকে, এটা আমরা জানতে পারলাম। আর 1 মোল পানি অণুতে 2 মোল, যেহেতু দুইটা হাইড্রোজেন আছে সেটাকে আমরা 2 মোল হিসাবে বলতে পারি। আর একটা অক্সিজেন যেহেতু, সেটাকে আমরা 1 মোল অক্সিজেন পরমাণু বলতে পারি। তাই রাসায়নিক মানে আণবিক সংখ্যা থেকে আমরা কিন্তু এই ইনফরমেশন গুলো বের করে ফেলতে পারি। এরপর বলছে যে 1 মোল পানি অণুতে হাইড্রোজেন পরমাণুর ভর কত, এই যে 1 × 2 কত, 2 গ্রাম। আবার অক্সিজেন কত গ্রাম, 16 গ্রাম, আমরা যদি গ্রামে নিয়ে যাই আর কি। অতএব তাহলে টোটাল যোগ করলে আমাদের কত হয়, 18 গ্রাম। আবার 1 মোল পানি অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যদি হিসাব করি, তাহলে 6.023 × 10⁻³ ইন্টু টু। কেন? কারণ এখানে হাইড্রোজেন কয়টা বলেন তো? হাইড্রোজেন দুইটা, এই জন্য এই অ্যাভোগাড্রোর সংখ্যার সাথে আমাকে যদি সিঙ্গেল সিঙ্গেল কোনো মানে অঙ্কে যদি বলে যে অক্সিজেনের অনুসংখ্যা কয়টা এই আণবিক মানে এই পুরা যৌগে, হাইড্রোজেনের কথা, তাহলে আমরা হচ্ছে যে সংখ্যা, ওই সংখ্যা দ্বারা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করে দিব, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। আর অক্সিজেনের ক্ষেত্রে দেখেন অক্সিজেন একটা না, তাহলে যেটা আছে ওটাই এক দ্বারা গুণ। ওকে? তাহলে টোটাল যদি আমরা করি তাহলে আমরা পাবো কত, 6.023 × 10⁻23। দুটাকে ভাঙাই দিলাম আর কি, ভাঙাইলে দুটো যোগ করলে আবার এটাই কিন্তু ফেরত পাওয়া যায়। ওকে? তো আজকের ক্লাস আপনাদের এতটুকু পর্যন্তই। এই ক্লাসে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা যে কোনো টপিকে যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা অথবা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু খুলে দেওয়া আছে ক্লাস 9 এর জন্য আলাদা, ক্লাস 10 এর জন্য আলাদা, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা জয়েন হয়েও কিন্তু আমাকে ডিরেক্ট কোশ্চেন আস্ক করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।